আচ্ছা, এইটা দেখার আগে আমরা এটা পড়ার আগে আমরা হচ্ছে আমাদের একজন ফৌজিয়া ইসলাম সে হচ্ছে এটা লিখেছে, তো আমরা এটা একটু দেখি। আচ্ছা, এখানে সে বলেছে যে ডেফিনেশন সনেটের: সনেট ইজ এ লিরিক পোয়েম অফ 14 iambic pentameter lines। এরপরে লিরিক কি? লিরিক ইজ এ কাইন্ড অফ পোয়েম দ্যাট ক্যান বি টিউনড টু এ লায়ার। লায়ার হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র। লিরিক কবিতা ওই কবিতাগুলি যেগুলো এই যন্ত্রে বাজানো যেতে পারে, সুর করে এই যন্ত্রে বাজানো যায়, মানে কাইন্ড অফ আমরা বলতে পারি হারমোনি। আমরা যেমন হারমোনিয়াম চিনি, তো এই হারমোনিয়ামের মতোই মূলত এই লায়ার জিনিসটা। তারপরে লায়ার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এখানে বলেই দিচ্ছে। সনেট ওয়াজ ডেভেলপড বাই দ্য ইটালিয়ান পোয়েট পেত্রাক। পেত্রাক সর্বপ্রথম এই সনেট লেখাটা শুরু করেছিল। তো যখন তোমরা এইভাবে ডেফিনেশন দিয়ে লিখবা, যে এইভাবে আলাদা আলাদা করে দেওয়ার দরকার নেই, এগুলো সব এক লাইনে লিখলেও হয়ে যাবে। সনেট ডেফিনেশনও এইভাবে লেখার দরকার নাই, এটা তুমি শুরুতেই দিয়ে দিচ্ছ, তার মানে এটা টিচাররা পড়ে বুঝে ফেলবে যে তুমি এখানে ইন্ট্রোডাকশনে তুমি সনেটের সংজ্ঞাটা দিয়ে দিচ্ছ। এই পয়েন্টটা করতে পারো যে দ্য মেইন ফিচার্স অফ সনেট। তো এখানে লিখলা সনেট হ্যাজ 14 লাইন্স। ইচ লাইন কনসিস্ট অফ 5 feet and 5 meters। ঠিক আছে, ফুট আর মিটার একই জিনিস, দ্যাটস হোয়াই ইটস কল্ড পেন্টামিটার। এটাও ঠিক আছে। Each of the feet has an unaccented syllable and an accented syllable, so it is called iambic। হ্যাঁ, এটা এই বানানটা কিন্তু সবাই খেয়াল রেখো, এটা কিন্তু iambic। এখানে কিন্তু অনেকে I am big মানে আমি বড় এটা করে ফেলে, কিন্তু এটা মাথায় রেখো। ওকে, এবার দেখো যে in sonnet each line has 10 syllable। সনেটের প্রত্যেকটা লাইনে 10 সিলেবল থাকে। সনেট হ্যাজ এ ফিক্সড প্যাটার্ন অফ রাইম, রাইমের একটা ফিক্সড প্যাটার্ন থাকে, এটাও ঠিক আছে। তো সনেট রাইম স্কিমটা, আচ্ছা টাইপস অফ সনেট আমি এখানে দেখছি, এখানে রাইম স্কিম লিখেছো তুমি। টাইপস অফ সনেট, এটা দেওয়া 3 টাইপস অফ সনেট: পেট্রার্কান সনেট, ইটালিয়ান সনেট, একই এটাকে একই সনেট বলা হয়। তারপরে স্পেন্সারিয়ান, শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট। ঠিক আছে, পেট্রার্কান সনেট হচ্ছে, পেট্রার্কান সনেট ইজ নেমড আফটার দ্য ইটালিয়ান পোয়েট পেট্রাক। পেট্রার্কান সনেট হ্যাজ 2 পার্টস, দে আর অক্টাভ অ্যান্ড সিস্টেড। খুব সুন্দর। অক্টাভ হচ্ছে দ্য ফার্স্ট 8 লাইন্স আর কল্ড অক্টাভ। এই যে এইটা লেখার পরে আর এই যে অক্টাভ সিস্টেড এভাবে আলাদা করে পয়েন্ট করার দরকার নেই, এগুলো এক লাইনে এইভাবে লিখে গেলেও হবে। আলাদা পয়েন্ট করবে, সময় যাবে। একটা জিনিস মাথায় রাখো যে যখন আমরা হিস্ট্রিতে পড়ি, হিস্ট্রি তারপরে ইতিহাস, এই সাবজেক্টগুলোতে প্রচুর লিখতে হয়। সো এইখানে একটা ওয়ার্ড লিখতে যে ন্যানো সেকেন্ড ইউজ হয় সেটাও অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে যত বেশি তুমি লিখতে পারবা, কারণ এগুলো এসব প্রশ্নের অ্যান্সার, তোমরা যে প্রশ্নগুলোর অ্যান্সার এখন 10 মার্কের দিবে পার্ট সিতে, তোমাদেরকে আমি কোশ্চেন দেখিয়েছিলাম একবার, তো সেখানে পার্ট সিতে যে 10 মার্কের কোশ্চেনগুলোর অ্যান্সার দাও, সেই একই কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়েছি 20 মার্কের। তার মানে আরো তথ্য আছে, সেই তথ্যগুলো বাদ দিয়ে তোমাদেরকে কাটছাট করে দিয়েছে। সুতরাং কত লেখা যেতে পারে চিন্তা করো। তো এই জন্য তোমরাও একটা করে ব্রড কোশ্চেনে তোমরা সময় পাবা 30 মিনিট করে, কিন্তু চেষ্টা করতে হবে 27-28 মিনিটে লেখার, কারণ হচ্ছে যে আমরা রিভিশন দেবো শেষ 10 মিনিট, সেজন্য। আর লিটারেচার রিভিশন দেওয়াটা খুব জরুরি। সো এখানে আমরা এই যে এসব হয়তো নকশা টকশা করতে গিয়ে আমাদের সময় যাবে, এসব সময়গুলো আমরা পার করব না। দেখো এরপরে দ্য 6 লাইন্স আর কল্ড সিস্টেট, এটাও ঠিক আছে। রাইম স্কিম, দ্য রাইম স্কিম অফ পেট্রার্কান সনেট ইজ এ বি বি এ বি বি এ সি ডি সি ডি সি ডি, সম্ভবত এটাই, আর এ বি বি এ সি ডি ই সি ডি। ওকে, সো এটা খুব সুন্দরভাবে লিখেছো, এবং স্পেন্সারিয়ান সনেট সম্পর্কে লিখেছো, এ বি বি সি সি ডি সি ডি, এডমান্ড স্পেন্সারের নামে। এরপর শেক্সপিয়ারিয়ান সনেট হচ্ছে দ্য শেক্সপিয়ার সনেট নেমড আফটার উইলিয়াম শেক্সপিয়ার। এই যে এগুলো, এই যে মাঝে উইলিয়াম শেক্সপিয়ার লিখতে গিয়ে মাঝে ফাঁকা রেখেছো না, এই ফাঁকাটা রাখবা না। এই ফাঁকাগুলো রাখলে তখন এগুলো অন্যরকম মিনিং হয়ে যায়।
it is divided into 3 quatrain and a couplet. এই যে এটা আমরা যে এজুলা আমরা কি পড়েছি ওটা জানো, সনেট 18 পড়েছি, সেখান থেকে আমরা বুঝতে পারবো। তো এটা খুব সুন্দর হয়েছে বর্ণনাটা। হ্যাঁ, এগুলো পরীক্ষা থেকে আসে তো। এখান থেকে কিভাবে আসে আমি বলি। এখান থেকে হয়তো আসলো হোয়াট ইজ সনেট, এক্সামিন সনেট 18 অ্যাজ এ সনেট, অথবা প্রুভ অথবা জাজ সনেট 18 অ্যাজ এ সনেট, এরকমটা আসতে পারে। অথবা শুধুমাত্র এটাই বললো যে ডিসকাস দ্য লিটারারি ফর্ম অফ ফর্ম সনেট 18। সনেট 18 হতে লিটারারি ফর্মগুলো আলোচনা করো। লিটারারি ফর্ম মানে সনেট, সনেট 18 এ সনেটটাই হচ্ছে লিটারারি ফর্ম বা জেনেরিক ফর্ম আরেকটা আছে, তোমরা ওইটা পার্ট তোমরা যখন রিডিং স্কিল পড়বা তখন ওইখানে পাবা, আমি ওইটাও পড়াবো। তো এইগুলো পরীক্ষায় আসে। আবার দেখা যাচ্ছে যে তোমার ব্রিফ কোশ্চেনে হোয়াট ইজ সনেট দিয়ে দিল, ব্রিফ কোশ্চেনে 1 মার্ক, হয়তো তুমি 1 লাইন লিখলা, বাট যদি এটা শর্ট কোশ্চেনে চলে আসে পার্ট বি তে, তখন তো আবার 4 মার্ক, তখন এটা 1 পাতা লিখতে হবে। তো তখন তো এই পুরো জিনিসটাই লিখতে হবে, এখানে যতগুলো লিখেছো তখন তো পুরো জিনিসটাই লিখতে হবে। এখানে তুমি প্যাডে লিখেছো তাই মনে হচ্ছে যেন মেলা লিখেছো, আর পরীক্ষার খাতায় তো পরীক্ষার খাতাগুলো আরেকটু, তোমরা এসএসসি ইন্টার দিয়েছো, আরেকটু মোটা সোটা হয়। তো এখানে এই সবগুলো লেখা তখন 1 পাতাতেই লিখতে হবে, বা 1.5 পাতা এরকমটা হতে পারে। এইভাবে দিলে একটু ডেকোরেটেড হলো। হুম। বা তোমরা এই যে টাইপ অফ সনেট এইগুলো, এই যে এই শিরোনামগুলো না দিলেও চলবে, পেট্রারকান সনেট কি না, এটা দিলে ভালো হয়, দিলে ভালো হয়, কিন্তু সমস্যা হচ্ছে টাইম পাবা না এত, যার জন্য না দিয়ে চলে যাবা, না দিয়ে চলে যাবা। আবার যদি দেখছো যে তোমার হাতে এনাফ টাইম পাচ্ছ তুমি, তখন সুন্দর করে লিখবা। এটা ডিপেন্ড করে, যেমন ধরো তুমি এই সংজ্ঞাটা দিয়ে দিলা, দিয়ে তারপরে ফিচার্স অফ সনেট এটা লিখে এরপরে সনেটের ফিচারগুলো দিয়ে দিলা 1 2 3 4 করে। এখান থেকে টাইপ অফ সনেট হয়তো এটা দিলা, বাকি আর কোনো কিছুই দিলা না, 1 লাইনে লিখে গেলা, এটাও করা যায়। যেমন আমি তোমাদেরকে একটা দেখিয়েছিলাম না, দেখো এখানে আমি তোমাদেরকে দেখাই, এই যে হোয়াট ইজ সনেট, এটা শুধুমাত্র লিখে দিয়ে আসলেই হয়ে যাবে। হোয়াট ইজ সনেট যদি কখনো এটা আসে, শুধু এটা লিখে দিলেই ওকে। কারণ এটাতে দেখো কোনো পয়েন্ট আউট করা নাই, কোনো কিচ্ছু করা নাই, কিন্তু এটুকু লিখলেই ও সাবজেক্ট ফেলবে। বাট বড় কোশ্চেনগুলো যখন লিখবে তখন পয়েন্ট করে লিখতে হবে, বড় কোশ্চেনগুলো কিভাবে পয়েন্ট আউট করতে হবে এগুলো আমি সব শিখিয়ে দেবো। না দেখি তো করতে হবে, কবিতা ওই যে অল্প একটু দেয়া থাকতে পারে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সব কবিতার তো রাইম স্কিম মুখস্থ করা লাগবে না, 5-6টার, কারণ হচ্ছে 5-6টা ছোট ছোট কবিতা, সনেট কবিতা, তো এগুলোই মুখস্থ করে ফেলতে হবে। এখন তোমার যেমন এলিজিবিলিটি ইন এ কান্ট্রি চার্চ, এটা অনেক বড় কবিতা, এখান থেকে রাইম স্কিম আসবে না। ছয় পাঁচ হ্যাঁ, ছোট কবিতাগুলো থেকে। পরীক্ষা যদি খুব কঠিন হয় তখন দিয়ে দিবে হয়তো ওইখান থেকে, তবে খুব কঠিন পরীক্ষা ইনশাল্লাহ হবে না। তো এটা নিয়ে টেনশন করো না, যখন যে কবিতাটা পড়বা সেটা রাইম স্কিমটা পড়ার চেষ্টা করবা। যে কবিতার রাইম স্কিম দরকার সেগুলো রাইম স্কিম বইতে দেয়া আছে, আর যেগুলো রাইম স্কিম দরকার নাই সেগুলোর বইতে দেয়া নাই। আচ্ছা, এপ্রিলে পরীক্ষা হলে ভালো, তোমরা অনেক আগে ভাগে অনার্স তাহলে 4 বছরে কোর্স 3.5 বছরে বের হয়ে যাবা। 0%, কোনোদিনই হয়নি। টিচাররা এটা বলে যাতে তোমরা একটু আগে থেকে প্রিপেয়ার্ড হও বা একটু ক্লাস ক্লাস করো, বা আরেকটা জিনিস হচ্ছে প্রাইভেটে যাও তাদের কাছে, এটাও বলে থাকে। অনেক টিচারে ভয় দেখায়। হ্যাঁ, এটা বলে থাকবে আর কি। তোমাদের প্রথম ক্লাস শুরু হয়েছে কবে, কত তারিখ থেকে? সেপ্টেম্বর না অক্টোবর?
ওইটাই তো এরকমই হবে এখন বর্তমান যে পরীক্ষাগুলো চলবে। হ্যাঁ ওই যে বিভিন্ন সব চাকরি বাকরির পরীক্ষা টরীক্ষা হয় তো। আর আরেকটা জিনিস হচ্ছে এসএসসি ইন্টারে যেরকম কেয়ার নেওয়া হয়, অনার্সে এসে আর ওই কেয়ারটা নেওয়া হয় না। অনার্সে এসে সেলফ ডিপেন্ডেন্ট হতে হয়, নিজেই নিজের নোট তৈরি করতে হয়, নিজেই নিজে পড়তে হয়। তুমি কখন সময় দিবে, কখন পড়লে তোমার ভালো, কিভাবে পড়তে হবে, এগুলো তোমাকেই খুঁজে বের করতে হবে। এই যে আমরা আমরা হয়তো হুম না ক্লাসে তো ওই যে যে কি পড়াবে তুমি বুঝবাই না। 50-60 জন বসে আছো, কি পড়াচ্ছে স্যার, দুই একজনের ক্লাস ভাল লাগবে। হয়তো তোমার ডিপার্টমেন্টে 10টা টিচার আছে, দেখবা 2-3 জনের ক্লাস ভাল লাগছে, বাকিগুলোর ভাল লাগছে না। এটাই হয় আর কি। তো এই জন্য সবাই প্রাইভেট পড়ে এবং টিচারদের কাছে গেলে হয় কি যে টিচাররা ওইভাবে সময় দিতে পারে না, তাদের বিভিন্ন কাজ কাম থাকে, যার জন্য টিচারদের কাছে গেলে ওই সময় দিতে পারে না বা ওইভাবে লাইন বাই লাইন পড়ায় না কখনো। তো ওদের কাছে গেলে আবার কোনো হ্যান্ড নোট পাবা না। দু একজন যাও দিবে, তাও দেখবে যে 5টার মধ্যে 10টা দিচ্ছে, 10টার মধ্যে 4-5টা দিচ্ছে, বাকিগুলো দিচ্ছে না। এরকম সবসময় বেটার হয় কোনো মানে স্টুডেন্ট বা তোমার সিনিয়র কোনো ভাই বা কারো কাছে আমরা পড়লে, বা আমরা এই যে আমাদের এখানে ক্লাউড স্কুলে এসছো, এখান থেকে আমরা সেই সাপোর্টগুলো দিতে পারবো। বলো। হ্যাঁ অবশ্যই, যেগুলো বাড়ির কাজ দিচ্ছি মানে তো ওগুলো পড়তে বলছি এখন। লাস্ট 1 মাসে দেইনি কিন্তু লাস্ট। হুম। হ্যাঁ হ্যাঁ, এই যে এই নাম্বারটা, এই যে এই নাম্বারটাতে। ও হ্যাঁ, এটা তোমরাও সবাই পে করে দাও, কারণ আমাদের তো হচ্ছে প্রিপেইড সিস্টেম। ওই মাস শুরু হওয়ার আগেই দিয়ে দিতে হবে, ওই মাস এভাবে পড়বো। এটা প্রিপেইড সিস্টেম, এটা করাই হচ্ছে যে জাস্ট আমাদের যাতে ইন্সপিরেশনটা থাকে। কারণ এর আগে তোমরা আজকের একটা ঝগড়া আমার দেখতে পাবা, মানে ঝগড়া আমি আজকে ঝগড়া করেছি ফোর্থ ইয়ারের সঙ্গে। ফোর্থ ইয়ারের এক স্টুডেন্ট বলছে যে যে আশায় গ্রুপে আসলাম সে আশা পূরণ হলো না। অথচ মানে মেজাজটা খারাপ হলো আমার এই জন্যে, ফোর্থ ইয়ারে যে আমি কত ক্লাসে আমি বলেছি তোমরা নিয়মিত হও, তোমরা নিয়মিত হও। ফোর্থ ইয়ারে আছে প্রায় 88 জন বা 90 জনের মতো, লাইভ ক্লাস নিতে লাগলেই তোমাদের মতো 4-5 জন জয়েন করে। 90 জনে যদি 4-5 জন জয়েন করে, তাহলে সেই ক্লাস তোমার নিতে ভালো লাগবে? এরপর হোম টাস্ক দিলে যেটা হয় যে কোনোদিন হোম টাস্ক দেয় না ওরা। সো হোম টাস্ক না দিলে তাহলে তুমি কি নিবা? তাদের ক্লাস নিলে তারা ক্লাসে থাকে না, তুমি হোম টাস্ক নিলে হোম টাস্ক করবে না, তাহলে কিভাবে হবে? তো পরবর্তীতে এই যে কেয়ার কমাই দিয়েছি, কেয়ার নিনি, এখন এসে বলতেছে এমন, এই যে এখানে বলতেছে এই যে গ্রুপে যে আশা করলাম সে আশা দেওয়া হলো না, আশা আশা পূরণ হলো না। অথচ এখানে দেখো এই যে লাইভ ক্লাস কয়জন জয়েন করছে। লাইভ ক্লাসগুলো যদি তুমি যদি দেখো তাহলে দেখবে যে কত কম জয়েন করা। ইভেন আমি পরবর্তী লাইভ ক্লাস নেই না, ওদের দেখো কোনো খাতা দেখতে পাবা না। অথচ ওদেরকে প্রচুর আমি হোমওয়ার্ক দিয়েছি, তুমি কোনো খাতা দেখতে পাবা না, কারণ ওরা কখনোই ব্যাক করেনি। আমি যে লিখে দিয়েছি, লিখতে দিয়েছি। এই দেখো এখানে কয়জন জয়েন করেছে, 4-5 জন না? তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আচ্ছা এটা হলো কেন? এই যে 4-5 জন জয়েন করেছে, অথচ গ্রুপে আছে কতজন দেখো, 89 জন আমি সহ, মানে 88 জন আছে। অথচ তোমরা যদি খেয়াল করো, কোনো এখানে কোনো হ্যান্ড রিটেন কোনো খাতা দেখতে পাবা না। অথচ কতবার বলেছি যে খাতা দাও, খাতা দাও, একটাও পাবা না, একটাও নাই। গত 2 বছর ধরে ক্লাস নিচ্ছি। এবং এটা যে হয় ফোর্থ ইয়ারে গেলে, যেটা হয় যে ফোর্থ ইয়ার আর ফোর্থ ইয়ারের পরের অবস্থা, এটার ভিতরে দু একটা কিছু খুব একটা পার্থক্য থাকে না। ফোর্থ ইয়ারে গেলে স্টুডেন্টরা এভাবে খাতা দিবে না বা হচ্ছে দিবে না, ক্লাস করবে না। এই জন্য আমি শুরুতে ফোর্থ ইয়ার স্টার্ট করেছিলাম না, বাট ওদের অনুরোধে কিন্তু ফোর্থ ইয়ার স্টার্ট করি।
স্টার্ট করার পর থেকে এই অবস্থা। এই যে এখানে একজন দিয়েছিল, স্যার নোট তৈরি করলাম, আর আর খবর নাই। দেখো এতক্ষণ স্ক্রল করে আমরা একটা পাইলাম শুধু। কোথাও কোনো ইয়ে নাই। তো এই জন্য এদের এদের আরেকটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে মান্থলি পেমেন্ট, আগে তো ইয়ারলি পেমেন্ট ছিল 500 টাকা দিয়ে সারা বছর। তো সারা বছরের জায়গায় সেটা 2 বছর হয়ে গেছে, কারণ 2 বছর ধরে যেহেতু পরীক্ষাগুলো হয়নি করোনার কারণে। 2 বছরেও আমি যে পড়াচ্ছি, এটা তো একটা তোমার ধৈর্যেরও ব্যাপার আছে। 2 বছরে আমি কমপক্ষে 200টা ক্লাস নিয়েছি, একদিন পর পর করে যদি ধরো 200টা ক্লাস নিয়েছি। 200টা ক্লাস নেওয়ার পরেও কেউ যদি বলে যে যেমন আশা করে আসলাম সেরকম হলো না। আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যতক্ষণ না এগিয়ে যাবা, তোমাকে কেউ আগাতে পারবে না, আগিয়ে নিতে পারবে না। তুমি যদি না পড়ো, তোমাকে কেউ, বা তুমি যদি চোখ বন্ধ করে থাকো, তাহলে তোমাকে কেউ কিছু দেখাতে পারবে না। যেমন আমি ওদেরকে সবাইকে বলেছি, তোমার যেটাই দরকার হোক এইখানে লিখে সার্চ করো, আমরা সবই নিয়ে নিয়েছি। কিন্তু যেটা করে যারা করবে না, করে না, এর ফলে যেটা হয়েছে যে একটা গ্যাপ তৈরি হয়েছে। যেমন আমি লাস্ট ক্লাস যেটা দিয়েছি, না এটা জুলাইয়ের 5 তারিখ না, এগুলো ওয়াসিট দিয়েছি। তবে এগুলো সব যেগুলো দেখো, যখনই কেউ চায় আমি বলি যে এটা দেখো, কিন্তু এটা দেশে দেখবে না, সে লাইভ ক্লাস করবে। লাইভ ক্লাস কি একজনকে আমি করাবো? ডিসেম্বরের 12 তারিখে ওই যে ক্লাস দিয়েছি, আর ডিসেম্বরের 29 তারিখে তো পরীক্ষাই হচ্ছে। এই যে এটা ওয়াসিট দিয়েছি, ডিসেম্বরের 6 তারিখে ক্লাস নিয়েছি। আচ্ছা, সো তোমাদেরকে আমি অনুরোধ যে তোমরা বাড়ির কাজ দিও, অন্তত বাড়ির কাজ যদি নাও দাও তাও লাইভ ক্লাসে থেকো, মানে ইন্টারাকশনটা রেখো। গ্রুপে সবসময় চেক করবা। এখন তো প্রথম দিকে, তাই আমি গ্রুপে হোম টাস্ক বা অন্যান্য জিনিস কম দিচ্ছি, বাট একটা সময় এগুলো আমরা বেশি বেশি দিয়ে দেবো। আবার আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের এই যে এই ছেলেটাই বারবার কথা বলতো আর কি, উম, এটা সহজ ওটা সহজ, ওইটা পড়ায়েন না এটা পড়ান, মন মতো হলো না। পরে আমি বললাম যে ঠিক আছে, তুমি কয় টাকা দিয়ে ভর্তি হয়েছো, তুমি হচ্ছে আমাকে ইয়ে দিয়ে দাও, আমি তোমাকে পে করে দেই। এই যে এখানে যদি দেখি, 310 টাকা দিয়ে ভর্তি হয়েছে, পরীক্ষা পর্যন্ত পড়বে। পরীক্ষা তো এখন চলছে, পরীক্ষার আগের দিন পর্যন্তই তো পড়ানোর কথা, তো এখন এসে এটা বলছে। অথচ সবই কিন্তু দেয়া আছে। যাই হোক, দেখো এবার তোমাদের ক্লাসটা শুরু করি। আমরা এবার যাব হচ্ছে তোমাদের এই কবিতাটাতে। এই কবিতাটা পড়বো। এই কবিতা পড়ার পরে, কবিতাটার দুইটা মিনিং, একটা হচ্ছে এর মানে খুব একটা গভীর মিনিং না, বাট এখানে আমরা এই কবিতার ভিতরে পড়লে আমরা বুঝতে পারবো। আর এছাড়াও এর অন্তরালে আরেকটা মিনিং আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই কবিতা পড়তে গেলে আমাদেরকে বেশ কিছু টার্ম জানতে হবে। সেই টার্মগুলো আমরা এইটা একবার পড়ার পরে জানবো, কারণ তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, কানেক্ট করতে সুবিধা হবে। দেখো এখানে টু ড্যাফোডিলস, টু ড্যাফোডিলস বলা হচ্ছে, আমরা ড্যাফোডিল নিয়ে একটা কবিতা পড়েছি, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, সেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। আর এখানে টু ড্যাফোডিল, ওই কবিতার নামও কিন্তু ড্যাফোডিল, আর এটার নাম টু ড্যাফোডিল। একটু খেয়াল রাখি, অনেক সময় এরকম ভাবে দিয়ে দেয় যে টু ড্যাফোডিল থেকে আলোচনা করো, কিন্তু তখন অনেক সময় এটা ভুল করে অনেকেই আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড থেকে আলোচনা করে ফেলে বা লিখে ফেলে প্রশ্ন। তো এটা মাথায় রেখো যে এটা টু ড্যাফোডিল, এটা রবার্ট হিরিক লিখেছেন। তো তিনি কি বলেছেন এখানে দেখো, যে তিনি প্রকৃতিতে তিনি হয়তো ঘুরে বেড়াচ্ছেন বা এরকম কিছু একটা করছেন, এই সময় তিনি ফুল দেখতে পেলেন। কি ফুল? ড্যাফোডিল ফুল। তো বলছেন যে তিনি, যে ফেয়ার ড্যাফোডিল, সুন্দর ড্যাফোডিল, উই উইপ টু সি ইউ হ্যাস্টে অ্যাওয়ে সো সুন।
আমরা কাঁদি বা আমাদের মন খারাপ হয়, আমরা দুঃখ পাই তোমাদের এই দ্রুত ঝরে পড়া দেখে। হ্যাস্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া, ঝরে যাওয়া, মরে যাওয়া, ক্ষয়ে যাওয়া, এগুলোকে বলা হয় হ্যাস্ট অ্যাওয়ে। তো এই হ্যাস্ট অ্যাওয়েকে বলা হয় এক্ষেত্রে কবি এই ড্যাফোডিলকে উদ্দেশ্য করে বলছে যে হে ফেয়ার ড্যাফোডিল, হে সুন্দর ড্যাফোডিল, তোমরা যে এত দ্রুত ঝরে যাও, তোমরা ঝরে পড়ে যাও, নষ্ট হয়ে যাও, তোমাদের এটা দেখে আমাদের খুব কষ্ট হয়। As yet the early rising sun has not attained his noon. এবার বলছে কখন ঝরে যায়, সেই কথাটাও বলছে যে আর্লি রাইজিং সান অর্থাৎ সূর্য উদয়েরও খুব আগেই ঝরে পড়ে যায় এই ড্যাফোডিল ফুলগুলো। মানে হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নোন, এবং সানটা যতক্ষণ মানে দুপুর না হতেই, দুপুরের দিকে না পৌঁছাতেই, সকালের যে রাইজিং সানটা সেটা দুপুরে না পৌঁছাতেই তোমরা ঝরে পড়ে যাও, এবং এটা দেখে আমাদের খুব খারাপ লাগে, আমাদের খুব দুঃখ লাগে। এরপরে বলছে যে স্টে স্টে, ড্যাফোডিল ফুলকে বলছে তোমরা একটু ওয়েট করো, দাঁড়াও, আনটিল দ্য হ্যাস্টিং ডে হ্যাজ রান। বলছে এই যে বিজি ব্যস্ত যে দিনটা, এটা যতক্ষণ না শুরু হচ্ছে, বা বিজি ব্যস্ত দিনের যে কর্মসূচি সেটা যতক্ষণ না শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্তত ওয়েট করো। ফুলকে বলছে, ফেয়ার ড্যাফোডিলকে বলছে। বাট টু দ্য ইভেন্ট সং, বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি সারা দিন ব্যাপী বা দিনের জন্য যদি ওয়েট করতে না চাও তাহলে ঠিক আছে, অন্তত ইভেন্ট সং পর্যন্ত ওয়েট করো। ইভেন্ট সং বলতে প্রার্থনার যে সঙ্গীত। এবং বলছে অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার, এবং চলো একসঙ্গে প্রার্থনা করি, তারপরে তুমি ঝরে যাও। উই উইল নট গো উইথ ইউ অ্যালং। বলছে উই উইল নট গো, আমরা একসঙ্গে যাব না, উইথ ইউ অ্যালং মানে আমরা তোমার সঙ্গে একসঙ্গে যাব না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কবি বলছে যে আমরা, মানে এখানে আরেকটা জিনিস আমরা নিচের অংশে পাবো যে তোমাদের এবং আমাদের লাইফটা শর্ট স্প্যান, আমাদের আমরাও খুব বেশি দিন যে বাঁচি তাও না, মানুষ হিসেবে আমাদের, আমরা যে খুব বেশি বাঁচি তাও না, বাট তোমরা তো একেবারে আরো কম বাঁচো, তোমাদের এটা দেখে আমাদের দুঃখ হয়। তোমরা একটা কাজ করো, তোমরা কিছুক্ষণ ওয়েট করো, অন্তত দিনের দিনের সূর্যটা মাথার উপরে উঠুক, তারপরে তারপরে তোমরা ঝরে যাও। আমরা অন্তত ইভেন্ট সং বা দুপুরের যে বা মানে চার্চের যে প্রার্থনা সঙ্গীত আর কি বলা হয়, সেই প্রার্থনা সঙ্গীত পর্যন্ত তোমরা ওয়েট করো। উই উইল গো উইথ ইউ অ্যালং, এবং আমরা তোমার সঙ্গে একসঙ্গে যেতে চাই বা থাকতে চাই ওই প্রার্থনা সঙ্গীতে। প্রার্থনা সঙ্গীত সাধারণত দুপুরেই হয়। আবার সাবাত আছে, সাবাত হচ্ছে সম্ভবত সন্ধ্যার সময় হয়। হ্যাঁ, এটা ওই খ্রিস্টানরা ভালো বলতে পারবে। তবে আমি একটা সময় একটা জায়গায় কিছুদিন একটা স্কুলে ক্লাস নিতাম, তো ওই স্কুলটা ছিল খ্রিস্টান অধ্যুষিত একটা এলাকা। তো ওইখানে আমি দেখতাম যে রবিবার করে ওরা ওই স্কুলে আসতো না, কারণ হচ্ছে ওদের প্রার্থনা সঙ্গীত থাকতো। তো স্কুলে আসতো না, তো আমি বলতাম অনেক সময় যে প্রার্থনা সঙ্গীত সেরে আসার জন্য, তো তখন বলতো যে প্রার্থনা সঙ্গীত সেরে গিয়ে তোরা দুপুরের খাবার খায় বা এই সেই। তাতে আমার যেটা মনে হয় যে প্রার্থনা সঙ্গীত ওই দুপুর 12টা 1টা এরকম সময়টাতেই হয় হয়তো বা। ওকে, তো এটা বললো আর কি। এবারে আসো, এবার বলছে কবি যে উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ। বলছে তোমার মতো, ওই যে আমরা সিমিলি পড়েছি না, অ্যাজ সিমিলিতে বলেছি যে তুলনা করা হয় দুইটা ডিফারেন্ট জিনিসের সঙ্গে এবং সেখানে অ্যাজ বা লাইক থাকে। এখানে দেখো কতগুলো সিমিলি আছে। এখানে উই এর সাথে তুলনা করা হচ্ছে ইউ এর সঙ্গে, মানে ইউ মানে ড্যাফোডিল, এবং এটা প্রকাশ করা হচ্ছে অ্যাজ দ্বারা। তাহলে উই হ্যাভ শর্ট টাইম, আমাদের শর্ট টাইম আছে, আমরাও খুব শর্ট টাইম বেঁচে থাকি তোমার মতো। উই হ্যাভ এ শর্ট, উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, তোমার মতো আমাদেরও খুব অল্প সময় হচ্ছে বসন্তকাল। বসন্তকালে বলতে এখানে আমাদের যে লাইফ স্প্যান বা আমাদের জীবনের যে সুন্দর সময়, সেই সুন্দর সময়টাও হচ্ছে অল্প সময়। এখানে স্প্রিং, এখানে সিম্বল, কিসের সিম্বল এগুলো আমরা সব পরে জানবো। অ্যাজ কুইক এ গ্রোথ টু মিড ডিকে, এবং এটা খুব দ্রুত গ্রোথ হয়, আমাদের লাইফটাও খুব দ্রুত ধ্বংসের দিকে চলে যায়।
ডিকে মানে ধ্বংসকে মিট করার জন্য এটা খুব দ্রুত বড় হয়ে যায়। আমাদের লাইফ স্প্যানটা যেরকমটা আছে, যে আমরা যেরকম ছোটবেলা থেকে শুরু করি, শৈশব থেকে শুরু হয়, এবং এটা খুব দ্রুত আমরা বড় হয়ে যাই। অ্যাজ ইউ অর এনিথিং উই ডাই, বলছে তোমার মতো অথবা যে কোনো জিনিসের মতোই উই ডাই, আমরাও মারা যাই। আচ্ছা, এটা হচ্ছে উপরের লাইনের সঙ্গে বলছে তোমার মতো আমরাও এভাবে ক্ষয়ে যাই বা ডিস্ট্রাকশনের দিকে যাই, ধ্বংসের দিকে চলে যাই, তোমার মতো বা অন্য যে কোনো জিনিসের মতোই। তোমরা জানো যে পৃথিবীতে কোনো কিছুই নশ্বর নয়, সবই নশ্বর। সেটা সবচেয়ে বেশি লাইফ স্প্যান হচ্ছে ধরো তোমার অনেক জীবাণু টিবাণু এগুলোর তো আছেই। আমরা যদি আমাদের বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখতে পাই সেগুলোর ভেতরে দেখি যে এই যে প্লাস্টিক, এগুলো অনেক বছর টিকে থাকে, শত শত বছর, আর অক্ষত অবস্থা মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে বা পানিতে থাকতে পারে, পচে না। আর বাকি সব, ইভেন লোহা, তুমি যদি একটা লোহা রেখে দাও দেখবা 1 বছর পরে ওটা জং ধরে নষ্ট হয়ে গেছে। তো এরকম সবকিছুই নষ্ট হয়ে যায়। তো এটা বলছে যে অ্যাজ ইউ, ফুল তোমার মতো, অথবা এনিথিং, অন্য যে কোনো কিছুর মতোই হোক না কেন, যে কোনো অবজেক্টই হোক না কেন, সেগুলোর মতো আমরাও খুব কুইকলি আমাদের বয়স হয়ে যায় এবং আমরাও ধ্বংসের দিকে চলে যাই। আমাদের লাইফ স্প্যানও অনেক কম, আমাদের লাইফের যে বসন্ত সেটা অনেক শর্ট। এবার বলছে উই ডাই, আমরা মারা যাই। অ্যাজ ইয়োর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই, তোমার সময় যেমন ভাবে শেষ হয়ে যায় এবং তুমি যেমন শুকিয়ে যাও, ড্রাই আওয়ে, তুমি যেমন শুকিয়ে যাও তেমনি আমরাও মারা যাই। এখানে দেখো সিমিলি আছে। এবার আবার দেখো সিমিলি, যে লাইক টু দ্য সামার্স রেইন, বৃষ্টির দিনের মতো, অথবা, মানে এই যে শুকিয়ে যাওয়ার কথা বলছে, এবার শুকিয়ে যাও, তুমি যেমন শুকিয়ে যাও, তুমি কেমনে শুকিয়ে যাও, কেমন ভাবে শুকিয়ে যাও? বৃষ্টির, সামারের বৃষ্টি যেমন শুকিয়ে যায় খুব দ্রুত, ঠিক তেমনি, অর অ্যাজ দ্য পার্লস অফ দ্য মর্নিং ডিউ, অথবা মর্নিং ডিউ বা সকালের যে শিশির, সেই শিশিরগুলোর যে মণিমুক্তা, শিশিরগুলোর মণিমুক্তা বলতে এটা বোঝাচ্ছে যে তুমি তুমি যদি কখনো দেখেছো, এই যে এখন এখন শীতকাল, তুমি যদি কখনো ইয়েতে যাও, শীতকালে সকালবেলা বাইরে বের হও, তখন দেখবা যে রোদ উঠেছে, এবং রোদগুলো ওই ধান ক্ষেত বা কোনো বড় বড় ঘাস হয়ে আছে এরকম জায়গায় যদি খেয়াল করো, তাহলে দেখবে যে রোদে ওই ধান ক্ষেতের ধান গাছের মাথার উপরে এক বিন্দু পানি, এবং সেই পানিটা জল করছে। তো ওইটাই হচ্ছে ওই ডিউ বা কুয়াশার যে পানিটা সেটা, এবং সেটা রোদে জল করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে রত্ন বা পার্লস, এটা বলা হচ্ছে। তো এখানে এটা বলছে যে এই মর্নিং ডিউয়ের যে পার্লস, যে রত্ন, সেইটার মতো ওইটাও কিন্তু ওই দুপুর 10টা 11টা বাজতে বাজতে কিন্তু ওটা শুকিয়ে যায়। তো এটাই বলেছে যে বৃষ্টির, সামারের বৃষ্টি যেমন শুকিয়ে যায় খুব দ্রুত, আবার মর্নিং ডিউ যেমন খুব দ্রুত শুকিয়ে যায়, সেরকমটাই আমরাও শুকিয়ে যাই, সেরকমটা তুমিও শুকিয়ে যাও। নেভার টু বি বর্ন এগেইন, এবং আর কখনোই জন্মাও না। এই মর্নিং ডিউ যেমন আর কখনো জন্মায় না, সামার রেইন যেমন আর কখনো জন্মায় না, ঠিক তুমিও নেভার টু বি ফাউন্ড এগেইন, তোমাকেও আর কখনোই দেখা যায় না। স্যার আমি বর্ন বলে ফেলেছি, এখানে ফাউন্ড আর কি, তোমাকেও আর কখনো দেখা যায় না। এখানে দেখো নেভারের ভিটা কেটে দিয়ে নেওয়ার করে দিয়েছে, নিয়ার করে দিয়েছে। ওকে, তো এটা হচ্ছে এখানকার সারফেস মিনিং। তবে এখান থেকে আমরা যদি একটু আমাদের ইয়েতে যাই, কি বলে, আমরা একটু বই ফলো করার চেষ্টা করি, তাহলে আমি তোমাদের বই থেকে একটা ডিটেইল ডেসক্রিপশনটা আমি বলছি, এই ডেসক্রিপশন তোমাকে দিতে পারবো না, জাস্ট আমি বলছি, আমরা তোমরা শুনে নাও। এখানে হচ্ছে এই যে এখানকার যে কবি, সেই কবি হচ্ছে রবার্ট হিরিক। রবার্ট হিরিক মূলত একজন ক্যাভালিয়ার পোয়েট। ক্যাভালিয়ার পোয়েটস কাকে বলে এটা তোমাদের বইতে আছে। ক্যাভালিয়ার পোয়েটস হলো 17th সেঞ্চুরিতে লিরিক পোয়েটদের একটা দল, যারা মূলত ওই সময়ের যে শাসক, রুলার কিং চার্লস ওয়ান, তার সময়ে আর কি, তারা হচ্ছে এই কবিতাগুলো লিখতো, এবং এই সময় চলছিল হচ্ছে ইংলিশ সিভিল ওয়ার, এই সময় চলতেছিল। তো এই সময়ে তারা কবিতা লিখতো, এবং তারা কবিতা লিখতে গিয়ে তারা এই চার্লস ওয়ানের অনেক প্রশংসা করে অনেক কবিতা টবিতা লিখেছে, যার জন্য তাদেরকে ক্যাভালিয়ার পোয়েটস বলা হয়। ক্যাভালিয়ার পোয়েটসের আরেকটা মিনিং হচ্ছে তারা ওই চার্লস ওয়ানের আশীর্বাদ পুষ্ট। সেই রবার্ট হিরিকটাও তার মধ্যে, এবং এর মধ্যে আরও নাম কিছু রয়েছে, যেমন থমাস ক্রু, তারপরে স্যার জন সাকলিং, তারপরে রিচার্ড লাভলেস, রবার্ট হিরিক, মানে এই রবার্ট হিরিক সহ আর কি, এগুলো আর কি ওই সময়ের ওই হচ্ছে রাজাকে নিয়ে আর কি, রাজার বিভিন্ন
মনোনীত বিষয়গুলো নিয়ে তারা কবিতা লিখতো রাজাকে খুশি করার জন্য। কবিতা লিখে তার রাজার মানে খুশিটা চাইতো আর কি, খুশি পাওয়ার জন্য। সো এই হচ্ছে একজন ক্যাভালিয়ার পোয়েট। আমরা আরেকভাবে বলতে পারি যে হচ্ছে যে সকল কবিরা, যেমন বর্তমানে যদি কেউ হাসিনাকে নিয়ে কবিতা লিখে তাহলে এটা কি তোষামোদকারী হলো না, তোষামোদ করা হলো না? এবং হাসিনা জন্য এর জন্য যদি তাকে উপহার দেয় বা পে করে তাহলে আমরা কি বলবো? ঠিক ব্যাপারটা এরকম। তো রবার্ট হেরিকো তাদের মধ্যে একজন ছিলেন, ওই দলেরই, বাট তিনি তার কিছু এক্সট্রা প্রতিভার কারণে তিনি অনেক মহিমান্বিত বা অনেক ভালো কিছু করেছেন, তার কিছু ক্রিয়েটিভিটিও ছিল। যেমন এই যে এই কবিতাটাতে কোথাও কিন্তু চার্লস ওয়ানের কে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়নি, বাট তারপরে এই কবিতাটা অনেক অনবদ্য একটা কবিতা। সো এটা হচ্ছে, তিনি হচ্ছেন ক্যাভালিয়ার পোয়েট। এবং এখানে আমরা যদি এই কবিতার ক্ষেত্রে দেখি যে এটা একটা লিরিক পোয়েম। এবং লিরিক পোয়েম কি তোমরা অলরেডি হয়তো জেনেছো। যেমন লিরিক পোয়েম হচ্ছে ওই জাতীয় কবিতা যেগুলো হবে অনেক শর্ট হবে এবং যেগুলোতে কবিরা মূলত তাদের পার্সোনাল যে থট সেগুলো তারা এক্সপ্রেস করবে এবং তাদের সাবজেক্টিভ ফিলিংগুলোকে তারা মূলত এখানে একজন স্পিকারের মাধ্যমে হচ্ছে প্রকাশ করবে। এখানে আমাদের এখানে কবির একজন স্পিকার আছে, কবি নিজে কিন্তু বলছে না, আই কিন্তু কোথাও নাই, এখানে বলছে যে উই, এবং এখানে স্পিকার রয়েছে। স্পিকার উই বলতে এখানে সমস্ত হিউম্যান জাতিটাকে বোঝাচ্ছে। এটা একটা লিরিক কবিতা। এবং লিরিক কবিতার সংজ্ঞা তো তোমরা আরো জানো যে লিরিক কবিতা হচ্ছে ওই কবিতাগুলি যেগুলো ছন্দমিল হবে। তো এখানে ছন্দমিল আছে, দেখো সি সুন সান নুন নুন মিল আছে, অর্থাৎ এ বি, তারপরে সি বি, এ বি সি বি মিল আছে, তারপরে ডি ডি, তারপর সানের সঙ্গে রান রান, দেখো ওই এ বি সি মানে সি এর সঙ্গে আছে হচ্ছে রানের সম্পর্ক, অর্থাৎ এই জায়গাটা থেকে এই জায়গা, তাহলে এটা সি যদি হয় এটা সি। সং ডি অ্যালং ডি উই, উই এটা হচ্ছে আমরা এটাকে বলতে পারি এফ। এরকম ভাবে আর কি মিল আছে। বা এইটাকে লায়ার নামক যে একটা ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সেখানে বাজানো যেতে পারে। ওই তো বলে দিলাম। আচ্ছা আমি আরেকবার আসবো রাইম স্কিমের, সমস্যা নেই। আচ্ছা এখন এখানে কথা হলো যে হোয়াট ইজ ড্যাফোডিল। আমরা যদি এই কথাটা চিন্তা করি তো তাহলে আমরা এইভাবে জানবো যে ড্যাফোডিল হচ্ছে একটা ফুল, এবং যে ফুলটা খুবই শর্ট টাইমের জন্য ফুটে থাকে সকালবেলা এবং দুপুর হতে হতে সেটা ঝরে যায়। এবং এটার মূলত আমাদের এইদিকে হয় না, এটা হচ্ছে তোমার শীত প্রধান দেশগুলোতে, ইংল্যান্ড ইংল্যান্ড এই জায়গাগুলোতে এগুলো হয় এবং এগুলো সাধারণত পানির ধারে হয়ে থাকে। এর আগে তোমাদেরকে ড্যাফোডিল দেখিয়েছিলাম মনে হয় একদিন। এবং আমরা যদি এখানে দেখি যে এই কবিতাটিতে মূলত কবি রেফার করছেন এই সিজনের যে সিজনাল যে ফ্লাওয়ারগুলি রয়েছে, বিশেষ করে ড্যাফোডিল, তার যে খুব অল্প সময়ের জন্য সে যে বেঁচে থাকে বা ফুটে থাকে সেটার কথা বলছে। এবং এই আমরা যদি এই ড্যাফোডিল কবিতার যদি কোন ধরনের পোয়েমের কথা বলি তাহলে এটা অবশ্যই একটা লিরিক পোয়েম। যদি কোনো প্রশ্ন আসে যে এটা কোন ধরনের পোয়েম, তাহলে এটা লিরিক পোয়েম। এরপরে আসতে পারে হচ্ছে যে এখানে কিছু গ্রাম্য বা রুরাল লাইফের হচ্ছে কিছু এলিমেন্ট এখানে রয়েছে, যেমন ফ্লাওয়ার, মিউজিক, এগুলো রয়েছে। এখানে ফুল যেহেতু একটা টপিক, ওকে দেখো এই কবিতাটার যদি টাইপ জানতে চায় অর্থাৎ ড্যাফোডিলের, তাহলে এটা লিরিক পোয়েম। এবং এখানে আরেকটা ফিচার আছে, এটা হচ্ছে একটা প্যাস্টোরাল পোয়েমও বলা যেতে পারে। প্যাস্টোরাল পোয়েম বলতে নেচারের কোনো এলিমেন্ট নিয়ে যে কবিতাগুলো হয়, বা রুরাল গ্রাম্য এলিমেন্ট যেগুলো নিয়ে যে কবিতাগুলো হয় সেগুলোকে বলা হয় প্যাস্টোরাল কবিতা। তো এখানে দেখো একটা প্যাস্টোরাল এলিমেন্ট হচ্ছে আমাদের এই ফ্লাওয়ার একটা গ্রাম্য এলিমেন্ট। সো এটা হচ্ছে বা নেচারের একটা এলিমেন্ট, তো এটা একটা প্যাস্টোরাল এলিমেন্ট। এই কবিতার থিমের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এই ড্যাফোডিল কবিতার থিম হচ্ছে টাইম যে সবসময় চেঞ্জ হয়ে যায় এবং টাইমের যে একটা শর্ট লিভড নেচার রয়েছে মানুষের জীবনের বা প্রকৃতির প্রত্যেকটা জিনিসেরই, প্রকৃতির প্রত্যেকটা জিনিসই যে ক্ষণজন্মা বা একটা সময় ডিকে হয়ে যায়, সাবজেক্ট টু ডিকে বা সাবজেক্ট টু ডিস্ট্রাকশন,
এটাই মূলত এখানকার এই কবিতার হচ্ছে মেইন থিম, বা সেটাই আলোচনা করা করা হয়েছে। এখানে বেশ কিছু সিম্বল ইউজ করা হয়েছে, যেমন এখানে তোমরা জানো যে সিম্বল হচ্ছে যে কোনো জিনিস যেগুলো অন্য একটার পরিবর্তে বসে বা একটা দিয়ে আরেকটা জিনিসকে বোঝায়, এরকম এই জিনিস, এই সমস্ত জিনিসগুলোকে সিম্বল বলে। তো এখানে অ্যাকশন এবং প্লেস, পার্সন এবং থিং, যেটাই বলো না কেন সবকিছুই মূলত সিম্বল দ্বারা প্রকাশ করা হয়েছে, কিছু সিম্বল। আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব। এরপরে ড্যাফোডিল মূলত কোন জিনিসটাকে সিম্বলাইজ করেছে? ড্যাফোডিল মূলত সিম্বলাইজ করে হচ্ছে মানুষের যে শর্ট লিভড নেচার, মানুষও যে খুব অল্প সময় বেঁচে থাকে। মানুষ যে মানে যেই কোয়ালিটির প্রাণী, সেই হিসেবে তার তো 200-400 বছর 500 বছর না বাঁচলে তো ইয়ে, যেটা হয় যে আমরা অনেক সময় আমাদের এভারেজ যে লাইফ স্প্যান 60-70 বছর, তার মধ্যেও দেখা যায় 5 বছর 10 বছর 20 বছর 35 বছর, হ্যাঁ, কেউ স্ট্রোক করে 40 বছরে মারা যাচ্ছে, মানে মরতেই আছে। তো এই নেচারটা হচ্ছে একটা ইয়ে, অনেকটা ওই ড্যাফোডিল ফুলের মতো। এরপরে এখানে আমরা পাবো পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন ফিগার অফ স্পিচ পাবো, যেমন এখানে ড্যাফোডিলকে এখানে পার্সন, কোনটা? একটা জায়গায় আরেকটা বসে, তবে এখানে আমরা আমরা আমি এটা নিয়ে আলোচনা করব, এখনই আলোচনা করব। এটা নিয়ে আমি এখনই আলোচনা করব একটু পরে, এখানে সিম্বল কোনগুলো, সিম্বল কিভাবে কি। এখানে যেমন পার্সনিফিকেশন রয়েছে, পার্সনিফিকেশন হচ্ছে যেমন এখানে ড্যাফোডিল, ড্যাফোডিলটাকেই মনে একটা ব্যক্তি হিসেবে মনে হচ্ছে যেন মানে কথা বলছে ড্যাফোডিলের সাথে, ড্যাফোডিল যেন শুনছে কথাগুলো, লিসনার যেন। তো এদিক দিয়ে একটা পার্সনিফিকেশনের ইয়ে আছে। আর আরেকটা জিনিস যদি বলি, যে সেটা হচ্ছে যে রাইম স্কিম, যেটা বলছিলাম রাইম স্কিম আমি একবার তোমাদেরকে বললাম সেটাই। এরপরেও যদি রাইম স্কিম, এটা এটা যেহেতু ইয়ে পোয়েম না, তো সেহেতু রাইম স্কিম ওরকমটা লাগবে না। আচ্ছা, এখানকার টোন, টোন হচ্ছে রাইটার খুবই মিলানকলিক, অর্থাৎ খুবই দুঃখিত, সরোয়েবল এবং স্যাড, এটা হচ্ছে এটা টোন। এবং এখানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, মেসেজটা হচ্ছে যে হিউম্যান বিং, মানে মানুষ যে অনেক দিন পর্যন্ত, দীর্ঘদিন চিরকাল যে বেঁচে থাকবে না বা থাকে না, এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রকৃতির অন্যান্য এলিমেন্টের মতো, বিশেষ করে ড্যাফোডিলও যে ক্ষণজন্মা, সেরকমের কথা বলা হচ্ছে। এরপরে এখানে আমরা যদি আমাদের ইয়ের কথা যে মানে বলি, তাহলে দেখো যে সিম্বলের কথা যেটা বলছিলে, এখানে মেটোনমি নাই, কারণ হচ্ছে আমরা আমরা প্রথমেই খুঁজবো যে কোনো কবিতা, প্রথমেই পড়তে গিয়ে খুঁজবো সিম্বল, সিম্বল যখন পেয়ে যাব আমরা আর মেটোনমির কথা চিন্তা করব না। আর যখন মেটোনমির যখন সিম্বল হিসেবে ইউজ হচ্ছে না, সিম্বল বলা হচ্ছে না, এগুলো তখন মেটোনমি, মানে এগুলো ওই আমাদের বই দেখেই ফিক্স করে নিতে হবে যে এই কবিতার ভেতরে সিম্বল আছে, এই কবিতার ভেতরে মেটোনমি আছে। আদারওয়াইজ যেটা হবে যে আমাদের ওই এক্সপ্লানেশনের সাথে মিলবে না বইয়ের সাথে, তখন মার্কস আমরা পাবো না। দেখো এখানে বলছে যে ফেয়ার ড্যাফোডিল, ড্যাফোডিলকে এখানে পার্সনিফাই করে বলছে যে সুন্দর ড্যাফোডিল, হে সুন্দর ড্যাফোডিল। এদের টু টু দিয়ে ড্যাফোডিলকে, টু মানে কাউকে সম্বোধন করে, অ্যাড্রেস করা। আমরা চিঠি পাঠাতে গিয়ে আমরা অ্যাড্রেস লেখার আগে টু লিখি না, যে কোথায় যাবে, তার মানে ওই সম্বোধন করছি। ঠিক অনেকটা এই জায়গাটাতে এরকমই। তো এখানে দেখো এই টু ড্যাফোডিলস, এখানে ড্যাফোডিলকে পার্সনিফাই করছে। এরপরে দেখো আর্লি রাইজিং সান, রাইজিং সান হচ্ছে সিম্বল অফ, এগুলো ইউনিভার্সাল সিম্বল, সিম্বল অফ হচ্ছে লাইফ, বা উদীয়মান যে জীবন, বা আমাদের শৈশব থেকে অ্যাডাল্টহুডে পৌঁছার যে সময়, সেটা হচ্ছে মূলত আর্লি রাইজিং সান। এরপরে এখানে পাবা হচ্ছে তোমরা স্প্রিং, স্প্রিং মূলত আমাদের যে যৌবনকাল, সেটা স্প্রিং এর যে সময়টা, সেই সময়টা তো অনেক কম হয়ে থাকে মানুষের। আমাদের যে যৌবনকালের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি 60 বছর বেঁচে থাকি, তাহলে যৌবনকাল কয় কয় বছর থাকলো? আমরা যদি 18 বছর থেকে ধরি, তাহলে 18 থেকে 35-40 বছর।
বা ইভেন আমরা যদি ইসলামের দিক থেকে চিন্তা করি, আমরা আমরা আমি 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 ঠিক শিওর না, তবে এটা যে জান্নাতীদের তোমার গড় বয়স বা এভারেজ বয়স হবে হচ্ছে 32 বছর, আবার অনেক জায়গায় আমি শুনেছি 21 বছর। তো যাই হোক, তাহলে আমরা কি করব, যে এই ধরো আমরা যদি 18 থেকে যদি 30 বছর 32 বা 35 বছর পর্যন্ত ধরি, তাহলে এটা হচ্ছে স্প্রিং টাইম আমাদের। সেই স্প্রিং টাইমটা অনেক কম না, আমরা 60 বছর বেঁচে থাকলে স্প্রিং টাইমটা হচ্ছে 15 বছর বা 17-18 বছর, বাকি পুরো সময়টাতেই আমাদের সমস্যা। এরপরে দেখো এখানে আছে হচ্ছে যেমন সামার রেইন, তারপর মর্নিং ডিউ, এগুলো হচ্ছে ট্রানজিয়েন্ট টাইমের যে টাইম যে চেঞ্জেবল বা টাইম টাইম যে শেষ হয়ে যায়, এটার প্রতীক, ট্রানজিয়েন্স এর প্রতীক আর কি। বা আমরা যেটাকে বলতে পারি হচ্ছে যে মানে ফুরিয়ে যাওয়ার প্রতীক, ফুরিয়ে যায় এরকম। এখানে আমরা বলতে পারি যে ট্রানজিয়েন্ট নেচার অফ লাইফ অ্যান্ড ইউথ, মানুষের জীবনের যে মানে মানুষের জীবন এবং মানুষের যৌবনের যে একটা মানে পরিবর্তনশীল বা এটা শেষ হয়ে যাওয়ার যে নেচার, সেটাকে মূলত এইগুলো দিয়ে প্রকাশ করছে। সো আমাদের এটা হচ্ছে একটা সিম্বল, এইটা সিম্বল আমরা এই স্প্রিং, স্প্রিং যেটা, এটাকে আমরা সিম্বল বলতে পারি, যেটা মূলত ইউথকে আমাদের ইয়ে করছে, দিক নির্দেশ করছে। তারপরে রাইজিং সান, এটা একটা আমাদের সিম্বল। সো এইগুলো সিম্বল আছে। এই কবিতাটা থেকে বেশি প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে এই কবিতাটার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। তবে এটা আমরা হচ্ছে পড়বো যখন আমি আমি সাজেশনের এখনো করতে শুরু করিনি, সাজেশনটা করে দেবো হয়তো নেক্সট উইকেই তোমরা পেয়ে যাবা সাজেশন অনুযায়ী। তখন আমরা প্রশ্ন পড়া শুরু করবো যখন, তখন ইনশাল্লাহ আরো ইজি হবে। আচ্ছা, সো এইটার যে কথাটা সেটা হচ্ছে যে যদি সারফেস মিনিং আমরা যেটা পড়লাম সেটা তো সারফেস মিনিং আছে সেটাই, এবং এটার হিডেন যে মিনিংটা সেটা হচ্ছে এইটুকুই, যে মানুষের জীবন খুবই ক্ষণজন্মা মানুষ। তো মানুষের সাথে এখানে ড্যাফোডিলের কথা তুলনা করা হচ্ছে, যে ড্যাফোডিলও ক্ষণজন্মা, ড্যাফোডিলও প্রচন্ড সম্ভাবনা নিয়ে খুব সৌন্দর্য নিয়ে সে বেড়ে ওঠে জেগে ওঠে, কিন্তু দুপুর হওয়ার আগেই সে ঝরে পড়ে যায়। মানুষও অনেকটা তাই, মানুষও দুপুর হওয়ার আগেই অনেকে ঝরে পড়ে যাচ্ছে বা খুব সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করছে, বাট একটা সময় গিয়ে তাকে মৃত্যুবরণ করতেই হচ্ছে। তো মানুষ হোক বা প্রকৃতির যে কোনো এলিমেন্টই হোক না কেন, সে যে মারা যাবে বা পরিবর্তন হবে বা চেঞ্জ হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, এটা নিয়েই কবির মনে একটা দুঃখ, এবং সেই দুঃখটাই মূলত এই কবিতার ভেতরে তিনি প্রকাশ করছেন এইভাবে কবিতার মাধ্যমে। আচ্ছা, তোমাদের কিছু বলার থাকলে বলো। হ্যাঁ, আপনি যে প্রথম পড়ার অনেক পর্যন্ত এক বলছেন যে আমি কিছু বলার সময়, তারপরে যে ভিউ থেকে তো আমার মিলে না, তারপর আমি কি দিই? আচ্ছা, ওই জন্যই বললাম যে এই এই কবিতার ক্ষেত্রে তোমার রাইম স্কিম অতটা গুরুত্বপূর্ণ না। রাইম স্কিম সবসময়ের জন্য। সেটা বুঝতেছি না, কিন্তু আপনি বলছিলেন যে আমি স্কিম দিতেছি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমরা দেখি আমাদের বইতে দেয়া নাই, আমাদের বইতে দেয়া নাই, আমরা এখান থেকে যদি সার্চ করি, কিছু জিনিস সার্চ করে বের করতে হবে। রাইম স্কিম অফ, এই যে এখানে দেয়া আছে বোথ স্টেঞ্জা, হ্যাঁ দুইটা স্টেঞ্জা, তারপর দুইটা স্টেঞ্জারই রাইম স্কিম এখানে বলছে। আমরা তারপরে একটু দেখি। রাইম স্কিম অফ টু ড্যাফোডিলস, ফেয়ার ড্যাফোডিল। সব এক জায়গাতে একই কথা বলছে তাই। টু ড্যাফোডিলের রাইম স্কিম,
এই যে এটা বলছে দ্য রাইম স্কিম অফ বোথ স্ট্যাঞ্জাস আর এ বি সি বি ডি ডি সি ই। আমরা যদি এইটাকে যদি আমরা ইয়ে করি, এটাকে মেলাই, তাহলে দেখব, দেখি মিলে কিনা। এখানে রাইম স্কিম দেয়া নাই, একই জিনিস তুলে দিয়েছে। এই যে এটা, এটা আমরা মেলানোর চেষ্টা করব। চলো এখানে দেখি, আমরা এখানে রাখি আর কি। আমরা প্রথমে এ দেই, তারপর এটা দিচ্ছে হচ্ছে বি, তারপর এটা দিচ্ছে সি, আমরা যে কথা বলছিলাম আর কি। তারপর এটা দিচ্ছে আবার বি, ওই যে আমি যে কথাটা বলছিলাম। এরপর এটা বলছে আমরা ডি, এরপর এটা দিচ্ছে ডি, তারপর এটা আবার সি বলতেছে, নাকি আবার ডি, স্টে ডে, অর্থাৎ ডি ডে বলতেছে, ডি বলতেছে। আমরাও তোমরা এই কথাই বলছিলাম। এরপর এটা ডি ডি রান, এই যে সান রান সি, এরপরে ই সং, ই বলছে উই, উই মনে হয় এদিকে সি এর সঙ্গে মেলাচ্ছে, এই দেখো সি এর সঙ্গে মেলাচ্ছে, সরি এ এর সঙ্গে মেলাচ্ছে, যে সি উই, এই ইটাকে ধরেছে শুধু। এরপরে আমরা যদি এটাকে এ দেই, এরপরে আসছে আবার হচ্ছে সং, সং এর সাথে তার মানে ই আবার, এবং এই একই জিনিস দুইটাতেই। এবার কি বলছে, এখানে আবার এ, সি মানে যে এখানে সি থাকতে হবে ব্যাপারটা এরকম না। আবার এখানে আবার দেখো, যদি আমরা এটাকে এ করি, এ, তারপরে এখানে যদি আমরা এটাকে বলি বি। আর যে আমি তো বলছিলাম যে সি আর ইয়েতে মিল না করে, এটা এ হলে তো এ হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটাও একটা এক্সপ্লেনেশন আছে, এটার একটা এক্সপ্লেনেশন হচ্ছে, একটা কবিতার যদি লাইন হয় ধরো 50টা যদি আলাদা আলাদা হয়, তখন 50টাই যে তোমার হচ্ছে এ বি সি ডি ই এফ এরকম ভাবে হবে তা কিন্তু না। আহ, এটা যদি খুব বেশি আলাদা হয়ে যায়, তখন সেটা হয়ে যায় ব্ল্যাঙ্ক ভার্স, অর্থাৎ সেখানে কোনো ভার্স নাই। আর এখানে যে ভার্স গুলো আছে, এটাতে স্ট্যাঞ্জা ওয়াইজ, এই স্ট্যাঞ্জায় এবিসিডি, এই স্ট্যাঞ্জা থেকে আবার এবিসিডি থেকে শুরু হবে। এখানে দেখো যেমন এই ইয়েটাতে তো বলছে যে দ্য রাইম স্কিম অফ বোথ স্ট্যাঞ্জা ইজ এবিসিডি, এইটা আর কি। পিকুলিয়ার কাপলেট ইন দ্য মিডল অফ দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা রেজিস্টার্স ইন টাইনি মোমেন্ট অফ সিনক্রনিক, মানে এখানে এদের যে মতে সেটা হচ্ছে যে তোমার ওইভাবেই দুইটা স্ট্যাঞ্জাতে এইভাবেই রয়েছে। আমরা কিভাবে মিলাই দেখো, এখন ধরো যদি আমাদের এইটাতে সি না হয়ে অন্য কিছু থাকতো, ধরো আমাদের এখানে আমরা যদি বলি যে বি, মানে এখানে ই না থেকে যদি থাকতে হতে হচ্ছে হচ্ছে আমি ধরো এখানে একটা এক্সাম্পল দিলাম, এমনিতে অহেতুক দিচ্ছি আর কি, সিও ডাব্লিউ কাউ, এখানে যদি আমি দিয়ে দিতাম হচ্ছে যে এস এ ডাব্লিউ সাউ, তাও কিন্তু এ বি হতো। এখন কাউ থাকলেও এ হতো, এখন ইউ থাকলেও কেন, সি থাকলে কেন এ হচ্ছে? তো সি আছে বলেই যে এ তাক না, এটা হচ্ছে মিলটা, এটা এটা একটা মিলের জন্য এটা। যেমন ধরো তুমি যখন আম গুনছো 1 2 3 4 5, ধরো আম তুমি গুনে রাখছো 1 2 3 4 5 6 7 8 9 10, আবার তুমি যখন কলা গুনতে যাচ্ছ, তাও তুমি 1 2 3 4 5 6 7 8 9 10। কেন? কারণ হচ্ছে রাইম স্কিম গোনার একক হচ্ছে ওটাই, মানে গোনার একক হচ্ছে ওটাই। এ ঠিক তেমন রাইম স্কিম কাউন্টের একক হচ্ছে এই এবিসিডি। এখন এখানে যখন আমার এটা মিলছে, এর বাহিরে আমরা আর যাব না, না গিয়ে আমাদের এবার এখানে আমরা মেলানোর চেষ্টা করবো আবার এ থেকে, এ বি, তারপরে ডিকে তে এসে আবার দিচ্ছে সি, তারপরে হচ্ছে এই যে স্প্রিং এর সঙ্গে মেলাচ্ছে বি, দেখো মিলে যাচ্ছে ওদের কথাটাই।
আমরা ওরা যে কথাটা বলছে সেই কথাটা মিলে যাচ্ছে। রাইম স্কিম মাপার হচ্ছে একক হচ্ছে এইগুলো, এখন এর বাইরে আমরা যেতে পারবো না। এটা যদি আরো এর স্ট্যান্ডারটা যদি আরো 2-3 লাইনের হতো, তখন সেটা আমরা সেটাকে বলতে পারতাম হচ্ছে সে এফ বা জি এগুলো আসতো। এফ জি পর্যন্তই আসলে ম্যাক্সিমাম আসে। তারপরে এই জায়গাটাতে দেখো আসতেছে হচ্ছে ডি, ডি, এখানে আবার আসতেছে হচ্ছে সি, কি আসতেছে ড্রাই, আচ্ছা ডাই ড্রাই, হ্যাঁ এখানে আসতেছে তোমার ডি আসতেছে। এই যে ডিকের জায়গাতে সি আসতেছে দেখো। এখানে আবার দেখো ই, তারপরে আসতেছে আবার হচ্ছে এখানে ডিউ, ডিউ এখানে কিসের সাথে স্প্রিং, আই থিঙ্ক ডিউ, ইউ, এই যে ইউ এর এটা আসতেছে, আবার এখানে আসতেছে ই, এরকম। মানে আমরা আমরা সর্বোচ্চ যাব ই এফ জি পর্যন্ত। এইচ নামে রাইম স্কিম আছে কিনা আমার জানা নাই, আমি কখনো দেখিনি। হুম, এটা যদি, এটা দেখো এটাতে আছে কয় লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 11 12। তো এই ই এফ জি এইচ পর্যন্তই মূলত রাইম স্কিমের ইয়েটা থাকে। তো এখানে প্রথম স্ট্যান্ডাতে যখন এ বি সি ডি এভাবে করে ফেলেছে, এরপরে দ্বিতীয় স্ট্যান্ডাতে এসে তখন সেটাকে আবার রিপিট করেছে। এখানে যে তোমার ইউকে যে আবার বলবে হচ্ছে এফ, তারপরে এটাকে যে জি বলবে, এটা না করে আর কি। আর এগুলো হচ্ছে কবিতা ভেদে আর কি ইয়ে হয়, তোমাদেরকে আলাদা আলাদা ভাবে এটা জেনে রাখতে হবে যে কোনটাতে কিভাবে আছে। যেমন এখানে এইভাবে প্রথম স্ট্যান্ডাতে যে রাইম স্কিম, শেষেরটাতেও সেই রাইম স্কিম আবার হচ্ছে লুপ আকারে আর কি ঘুরে এসেছে। তো এটা এইভাবেই পড়তে হবে। আর এটা তাহলে আমরা মুখস্থ করতে হবে, হ্যাঁ, পরিবেশনের কিছু জন্য। ক্ষেত্রে মুখস্থ করতে হবে, তবে একটা জিনিস হলো আমি যেটা বললাম যে যেগুলো তোমাদের ইয়েতে নাই, তবে এটা ছোট কবিতা তো এটা মুখস্থ করে নিতে হবে। আর মুখস্থ কি, তোমরা এটা শুধু জেনে রাখো যদি, যে এইটাতে যা আছে এটাতেও তাই আছে, তাহলে প্রথমে এটা যদি বার করতে পারো, বাকিগুলো সবই পারবা। আর এটা যেহেতু তোমাদের এই বইতে 15-20টা কবিতা আছে, এটা যখন তোমরা বার করবা তখন এমনিতেই মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তুমি দেখলে বুঝতে পারবা যে এখানে এটা আছে এখানে ওটা আছে। এটা কেবল তো কয়েকদিন, আরো বেশ কিছুদিন যখন পড়বা, সামনে যখন প্রশ্ন টশ্ন পড়বা তখন এগুলো ইজি হয়ে যাবে। ব্যাপারটা এরকম যে তুমি যখন ক্লাস হচ্ছে 10-এ পড়েছো বা 9-এ পড়েছো বা 7-এ পড়েছো 5-এ পড়েছো, তখনকার ইংলিশ গুলো বা অঙ্কগুলো খুব কঠিন লাগতো। বাট এখন যখন তোমার ম্যাচুরিটি আসছে তখন সেগুলো সহজ লাগে। ঠিক ওরকমই আরেকটু কিছুদিন গেলে তখন এগুলো তোমার সহজ লাগবে। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। এই যে আমাদের থার্ড ইয়ার নক করতেছে, থার্ড ইয়ারের ক্লাস শুরু হবে এখন, আবার ওদের সামনে পরীক্ষা তো। তো আজকে এ পর্যন্তই, সামনের দিন থেকে আমরা পড়বো হচ্ছে প্রোজ, প্রোজের অফকোর্স অফ স্টাডি দিয়ে আমরা শুরু করব। তো ভালো থাকো সবাই, আর কিছু বলার থাকলে 1 মিনিটে বলে ফেলো। এটার মানে সিম্পল, মানে কিছু প্রশ্ন জানাই দিলে আমরা এগুলা মুখস্থ করতে পারবো। প্রশ্ন আমি দাগায় দিতে চাচ্ছি না এই পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত, সরি সাজেশন দেওয়ার আগ পর্যন্ত। সাজেশনে আমি সবই দাগায় দেবো, সাজেশনটা তোমরা নেক্সট উইকের মধ্যেই পেয়ে যাবা। আমি সাজেশনের কাজ অলরেডি ধরেছি, সাজেশনের কাজ অলরেডি আচ্ছা স্যার, ধরেছি আপনি আমি। সবকিছু সাজেশন দিয়ে দেবেন, পরের ক্ষেত্রে মানে সবকিছু একটা কি? হ্যাঁ, আমি সবকিছুরই সাজেশন দিয়ে দেবো, একটা করে সাজেশন দেবো, আমাদের ওয়েবসাইটে পাবলিশ করবো এবং সেটা তোমাদেরকেও দিয়ে দেবো। এবং হচ্ছে এবিসিডি মানে এবিসি 3টা পার্টেরই আমি সাজেশন দেবো এবার, অন্যান্য বার তো খালি সি এর দিয়েছি, এবার এবিসি 3টারই দেবো। আর হচ্ছে তোমাদেরকে তো এগুলো আমি প্র্যাকটিস করাবো এই গ্রুপে। যদিও বাংলাগুলোর আমি দেই না, বাংলাগুলো তোমরা নিজেরা নিজেরা পড়ে নিতে হবে। তবে আমি এবার চেষ্টা করবো বাংলাগুলোরও দেওয়ার, জন্য এবার আমার হাতে অনেক সময় আছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো সমস্যা নেই সবাই। আপু, বাংলাতে এমনি যে পড়া হয়, এগুলো বুঝে আচ্ছা যাবে। আচ্ছা, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলা
বলতে মানে মানে বাংলাদেশের ইতিহাসের অভ্যস্ত এবং সমাজ বিজ্ঞান না। হ্যাঁ হ্যাঁ ওগুলোই। তো ঠিক আছে। স্যার আমি দেখেছি যে এখন বুঝতেছি যে ইংরেজি বিষয়টা মানে এগুলো আসলে বুঝে একটু কম বুঝছি। এগুলো এগুলোর সাথে মেলাতে হয়, যেমন এইটা ধরো এ ধরলা তুমি, এরপরে আর এই রকমের সাউন্ড আছে কিনা, যেমন কাউ, কাউয়ের সাথে সাউ, এদের মিলে যাচ্ছে। আচ্ছা আমি এটা একটু, কাউ তো না এটা, আমি একটু মিলিয়ে দেই। এখানে কাউটাও কোত্থেকে আসলো? মানে সি ছিল আরেকটা ছিল সি। হ্যাঁ হ্যাঁ, আমি এটা মিলিয়ে দিই। দেখো এখানে সি, এরপরে তো অবশ্যই এই ইটা নাই, এখানে এন আছে, তাহলে এটা বি। এখানে আবার এন আছে, তাহলে এটা, এখানে আবার আরেকটা তখন মিলতে হবে সুন, আর এখানে সান, সাউন্ডটা আলাদা না, তখন সেটা সি হয়ে যাচ্ছে। সুন নুন মিলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, উপরেরটা যেহেতু সুন বি, তাহলে এটাও বি। এবার এসে দেখো এটা উপরে কোনোটার সাথে মিলতেছে না, তার মানে এটা ডি। এবার পরেরটাই আবার এসে এই উপরেরটাই সাথে মিলতেছে, তার মানে এটা হচ্ছে, এটাও ডি। রান, রানের সাথে দেখতে হবে তখন যে আর কোনোটার সাথে মিল আছে কিনা, রানের সাথে সানের মিল আছে, তাহলে সান যদি সি হয় তাহলে এটাও সি। সং, সং এর সাথে কোনোটা মিল আছে, নাই, তাহলে এটা ই। উই, উইয়ের সঙ্গে কিসের সাথে, সি এর মিল আছে, মানে লাস্টের ই, ই শব্দটা, তার মানে এটা হচ্ছে এ। আবার অ্যালং, অ্যালংটা কার সাথে মিল আছে, উপরে তখন খুঁজতে খুঁজতে দেখবো যে সং এর সাথে মিল আছে, তাহলে এটা ই। এরকম। এরপরে যে আরো দুইটা লাইন থাকতো, ওই দুইটা যদি আবার এদের কারোর কারোর সাথে যদি না মিলতো, তখন ওটা হতো হতো এফ। এরকম। আচ্ছা এগুলো নিয়ে আমরা আমরা অনেক অনেক আলোচনা হবে এরপরেও, তো এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এই ভিডিওগুলো তোমরা প্রথমবার দেখে, লাইভ ক্লাস তো করতেছই। এটা হেল্পফুল প্রথমবার। হ্যাঁ, আর লাইভ ক্লাস তো দেখবেই, পাশাপাশি তোমরা এটা এমনিতেও আরো দুই একবার করে দেখতে হবে, তাহলে এটা এগুলো ক্লিয়ার হবে। প্রথমবার অনেক সময় অনেক কথা শুনে বোঝা যায় না, বা দ্বিতীয়বার শুনলে বোঝা যায়। স্যার এবিসিডি গুলো লেখা এবিসিডি। এগুলো রাইম স্কিম এভাবে লিখতে হয়, ওই যে বললাম যে কলা গুনতে গেলে তো তুমি এক দুই তিনই তো করেই তো গুনবা, তুমি তো নিশ্চয়ই বলবা না আলফা বিটা। কারণ তো আমরা তো গ্রিসের স্টাইলে গুনবো না। বা আমরা যদি ইংলিশে হলে যেমন 1 2 করে গুনতে হয়, তেমনি রাইম স্কিম গুলো বোঝানোর জন্য এ বি সি ডি এভাবে বোঝানো হয়। ঠিক আছে ভাই, আজকে এ পর্যন্তই। এই যে 9টা 10, এই দেখো একজন চলে আসছে থার্ড ইয়ারের। তো ভালো থেকো সবাই, নেক্সট দিনে আবার কথা হবে। মন খারাপ করিও না, আমরা অনেক ক্লাস